আমরা দেখছিলাম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ TFFE এই পেপারটি। আজ আমরা দেখব মডিউল 1 এর ফরেন এক্সচেঞ্জ এন্ড ট্রেড সার্ভিস একটা টপিকস ব্লক। আমরা জানি যে ফরেন এক্সচেঞ্জ এবং ট্রেড সার্ভিস এটা একটা স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল সার্ভিস যে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলি অফার করছে বা অফার করে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য, এবং এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের ট্রানজাকশন হয় এবং ফরেন এক্সচেঞ্জের রিস্ক ম্যানেজ করা সম্ভব হয়। এই ফরেন এক্সচেঞ্জ এবং ট্রেড সার্ভিস সেটা ব্যবসা এবং ইন্ডিভিজুয়ালদের ক্রস বর্ডার ট্রেডিং করতে সহায়তা করে, ম্যানেজ করে কারেন্সি এক্সচেঞ্জ, এবং এই ফরেন এক্সচেঞ্জ ট্রেডের সাথে যে ফ্লাকচুয়েটিং এক্সচেঞ্জ রেটের রিস্ক গুলি জড়িত সেগুলি মিটিগেট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ব্যাংক যে ফরেন এক্সচেঞ্জ এবং ট্রেডে বিভিন্ন রকম যে কমন সার্ভিস গুলি প্রোভাইড করে সেগুলির ভিতরে আমরা বলতে পারি কারেন্সি এক্সচেঞ্জের বিষয়টা আমরা দেখি। ব্যাংক এখানে এক কারেন্সি থেকে অন্য কারেন্সিতে কনভার্সন করতে সহায়তা করে, কারণ ট্রেড রিলেটেড পারপাসে, এবং এখানে কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট অফার করা হয়। এই ক্ষেত্রে সেল বাই এবং ফরেন কারেন্সি হোল্ড করার ক্ষেত্রে পথ উন্মোচন করে দেয়। ট্রেড ফাইন্যান্সের ক্ষেত্রে ব্যাংক লেটার অফ ক্রেডিটের মাধ্যমে, ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে, ট্রেড লোন ব্যবস্থা করার মাধ্যমে, এক্সপোর্ট ক্রেডিট এন্ড ইন্স্যুরেন্সের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স সার্ভিস দিয়ে ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজাকশনে সহায়তা করে। আমরা জানি যে ব্যাংক এলসি ইস্যু করে, আর এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট। এটা পেমেন্ট গ্যারান্টি যা ইনশিওর করে সেলারকে রিসিভ পেমেন্টের ক্ষেত্রে তার গুডস এন্ড সার্ভিস সেলের জন্য বায়ারের কাছ থেকে তার প্রাপ্য আদায় করতে এলসির মাধ্যমে ইনশিওর। এই ক্ষেত্রে আমরা দেখি একটা এলসি কিভাবে কাজ করে। এক্সপোর্টার এবং ইম্পোর্টার এদের মাঝে একটা কন্ট্রাক্ট হয়, এগ্রিড কন্ট্রাক্ট। এরপর ইম্পোর্টার ইস্যুইং ব্যাংক বা ওপেনিং ব্যাংকের সাথে এলসির জন্য অ্যাপ্লাই করে। ইস্যুইং ব্যাংক এলসি ওপেন করে অ্যাডভাইজিং ব্যাংকের কাছে প্রেরণ করে, যেটা কনফার্মিং ব্যাংক। এই কনফার্মিং ব্যাংক ওই ভেরিফাই করা এলসিটাকে ফরওয়ার্ড করে এক্সপোর্টারের কাছে। এক্সপোর্টার সেটি কনফার্ম হয়ে তার গুডস শিপ করে, তার গুডস এক্সপোর্ট করে ইম্পোর্টারের কাছে, এবং এক্সপোর্টার গুডস শিপ করার পাশাপাশি তার ডকুমেন্ট গুলি প্রোভাইড করে অ্যাডভাইস ব্যাংকের কাছে, যেটি কনফার্মিং ব্যাংক। ব্যাংক সে ডকুমেন্ট ফরওয়ার্ড করে ইস্যুইং ব্যাংকের কাছে, যে কিনা ইম্পোর্টারের ব্যাংক। ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট গুলি ভেরিফাই করে তা ইম্পোর্টারের কাছে বা তার ক্লায়েন্টের কাছে সেন্ড করে। ইম্পোর্টার স্পেসিফিক স্টেজে সবকিছু ঠিক থাকলে ব্যাংকের মাধ্যমে এই ক্ষেত্রে এলসি টাকা অর্থাৎ এক্সপোর্টারের পাওনা পরিশোধ করে দেয়। সো এইভাবে ধাপে ধাপে ইন্টারন্যাশনাল বিজনেসে এলসি কাজ করে, যা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এবং একটি উন্নত মানের মাধ্যম। ট্রেড ফাইন্যান্সে ডকুমেন্টারি কালেকশন ব্যাংক যে হ্যান্ডেল করে, ট্রেড ডকুমেন্ট, পেমেন্ট ইনস্ট্রাকশন, অ্যাক্টিং অ্যাজ এন ইন্টারমিডিয়েটারিজ বিটুইন বায়ার্স এন্ড সেলার। ডকুমেন্টারি কালেকশনটা এখানে মাধ্যম হিসেবে কাজ করে সেলার এবং বায়ারদের মাঝখানে। সেটা একইভাবে যদি আমরা দেখি, এক্সপোর্টার সেল কন্ট্যাক্ট করছে ইম্পোর্টারের সাথে, ইম্পোর্টার সে কন্ট্যাক্ট করে ডেলিভারি দিচ্ছে, সে কন্ট্যাক্ট পরবর্তীতে সেটা একইভাবে যদি দেখি আমরা, ইম্পোর্টার সেল কন্ট্যাক্ট করছে এক্সপোর্টারের সাথে, এক্সপোর্টার ডেলিভারি দিচ্ছে, এক্সপোর্টার কালেকশন অ্যাডভাইস ব্যাংকে দিচ্ছে। এখানে আমি ধরে নিলাম সেটা ব্যাংক অফ চায়না, রিমিটিং ব্যাংক, আর একটা ব্যাংক রয়েছে কালেক্টিং ব্যাংক। সো এই ক্ষেত্রে কালেকশন অ্যাডভাইসের জন্য ব্যাংকে পাঠাচ্ছে, ব্যাংক ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে কালেকশনের জন্য কালেক্টিং ব্যাংকের কাছে। কালেক্টিং ব্যাংক সেটা এক্সপোর্টারের কাছে ফরওয়ার্ড করছে বা প্রেজেন্ট করছে অ্যাকসেপ্টেন্স ফর পেমেন্টের উদ্দেশ্যে। এক্সপোর্টার যদি পেমেন্ট অ্যাকসেপ্ট করে, তাহলে কালেক্টিং ব্যাংক সেটাকে দেখে ডকুমেন্ট সাবমিট করে ইম্পোর্টারের কাছে, এবং সে নোটিশটা অ্যাকসেপ্টেড নোটিশ পেমেন্টের উদ্দেশ্যে রিমিটিং ব্যাংকের কাছে প্রেরণ করে, এবং রিমিটিং ব্যাংক নোটিশ অনুযায়ী, অ্যাকসেপ্টেন্স অনুযায়ী সেই পেমেন্টটা এক্সপোর্টারের কাছে করে দেয়। এইভাবে ডকুমেন্টারি কালেকশন ইন্টারন্যাশনাল বিজনেসে ঘটে থাকে। ট্রেড লোন হিসেবে যদি দেখি, ব্যাংকস অফার শর্ট টার্ম ফাইন্যান্সিং অপশন, যেখানে আমরা দেখি এক্সপোর্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ব্যাংক অফার করছে শর্ট টার্ম ফাইন্যান্স। সেটা আসলে ওয়ার্কিং ক্যাপিটাল লোন হিসেবে
হিসেবে ব্যবহৃত হয়। বিজনেসকে সাপোর্ট করা, বিজনেসে ইন্টারন্যাশনাল ট্রেডে সাপোর্ট করার উদ্দেশ্যেই এই ট্রেড লোন দেওয়া হয়। এখানে স্টেক হোল্ডার, এক্সপোর্টার, বায়ার, ল্যান্ডার। সো এই যে ব্রোয়ার রয়েছেন, এই স্টেক হোল্ডারদের ভিতরে যে এগ্রিমেন্ট হয়, লোন এগ্রিমেন্ট, সেটাকে সঠিকভাবে এক্সিকিউশন করাই হচ্ছে এর উদ্দেশ্য। এর মাঝে এর সাথে রিলেটেড যে স্টেক হোল্ডার রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু উইন উইন সিচুয়েশনের অবস্থায় গেইন করে। সো এই ক্ষেত্রে ব্রোয়ারের সাথে বায়ারের কন্ট্যাক্ট হয়, ব্রোয়ারের সাথে এক্সপোর্টারের প্রিপেমেন্টের কন্ট্যাক্ট হয়, এবং লেন্ডারের সাথে ব্রোয়ারের সমপরিমাণ লোন এগ্রিমেন্ট হয়। এক্সপোর্টার শিপমেন্ট করে ব্রোয়ারের কাছে, ব্রোয়ার তার শিপমেন্ট করে বায়ারের কাছে, যেখানে ব্রোয়ারের লেন্ডারের বিশ্বাসযোগ্যতার জন্য সিকিউরিটি হিসেবে গুডস, রিসিভেবল, ক্যাশ ইত্যাদি রাখা হয়। এই ক্ষেত্রে লেন্ডার লোন ডিসবার্সমেন্ট প্রিপেমেন্ট এক্সপোর্টারকে করে দেয়, এবং সার্বিক জিনিস ঠিক থাকলে কন্ট্যাক্ট পেমেন্টের বায়ারের কাছ থেকে লেন্ডার ক্যাপিটাল এবং ইন্টারেস্ট রিসিভ করে। এই ক্ষেত্রে ব্রোয়ার লোন এগ্রিমেন্টের মাধ্যমে যে এক্সিকিউশন করলো তার প্রফিট মার্জিন হয়, এবং এই সাইকেলে ট্রেড লোন এক্সিকিউশন হয়। ফলে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের ম্যানেজ করা, ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এক্সপোর্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং এর, শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ব্যবস্থা করা হয়। আবার যদি আমরা দেখি এক্সপোর্ট ক্রেডিট এন্ড ইন্স্যুরেন্স, এর ক্ষেত্রে ব্যাংক ওয়ার্ক ইন কোলাবোরেশন উইথ এক্সপোর্ট ক্রেডিট এজেন্সিস and insurance providers of their credit insurance and guarantees that protect exporters against non-payment or commercial risks. So এই ক্ষেত্রে এক্সপোর্ট ক্রেডিট এবং ইন্স্যুরেন্স ব্যবহার করা হয় কমার্শিয়াল রিস্ক মিটিগেট করার উদ্দেশ্যে। এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি যে কিনা এক্সপোর্টারের দেশেরই, অর্থাৎ সেম কান্ট্রি, তাকে নিয়ে এক্সপোর্টার, বায়ার এবং ব্যাংক, এই চারটি প্রতিষ্ঠান কাজ করে। এক্সপোর্টার যখন ক্যাপিটাল গুডস এবং সার্ভিস বায়ারকে প্রোভাইড করে, এর আগে বায়ারের সাথে ব্যাংকের লোন এগ্রিমেন্ট হয়। সে অনুযায়ী ব্যাংক পেমেন্ট করে এক্সপোর্টারকে ডাইরেক্টলি গুড বা সার্ভিসের জন্য লোন প্রসিডের বাইরেই। এরপরে সে যখন তার ক্যাপিটাল গুডস এন্ড সার্ভিস বায়ারকে প্রোভাইড করে, এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি এই ক্ষেত্রে গ্যারান্টি দেয় অথবা ইনস্যুর করে ওই লোন কভারে পেমেন্ট রিস্ক মিটিগেট করার উদ্দেশ্যে। এই ক্ষেত্রে বায়ার এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি যে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম সেটা পেমেন্ট করে রিস্ক মিটিগেট করার উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে এক্সপোর্ট ক্রেডিট এবং ইন্স্যুরেন্স এক্সপোর্টারকে প্রোটেক্ট করছে অথবা গ্যারান্টি দিচ্ছে বা এশিওর করছে পেমেন্ট, যেমন নন পেমেন্ট যদি হয় অথবা কমার্শিয়াল রিস্ক যদি থাকে সেটাকে মিটিগেট করার উদ্দেশ্যে। ফরেন ফাইন্যান্স এন্ড সার্ভিসের ক্ষেত্রে হেজিং ইনস্ট্রুমেন্ট রয়েছে। এটা এক ধরনের রিস্ক মিটিগেট করার টুলস অথবা ইনস্ট্রুমেন্ট যে ফরেন এক্সচেঞ্জ রিস্ক মিটিগেট করার ব্যবস্থা করা যায়। এটা ইনক্লুড করছে বিভিন্ন রকম, যেমন ফরওয়ার্ড কন্ট্রাক্ট। আমরা জানি যে ব্যাংক ফরওয়ার্ড কন্ট্রাক্ট অফার করে বিজনেসকে ফিউচার এক্সচেঞ্জ রেট বা স্পেসিফিক একটা ডেটে দেওয়ার উদ্দেশ্যে, যখন অ্যাডভার্স কারেন্সি মুভমেন্ট যদি ফিউচারে হয় তা থেকে প্রোটেক্ট করার উদ্দেশ্যে। এই ক্ষেত্রে ফরওয়ার্ড কন্ট্রাক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফরওয়ার্ড কন্ট্রাক্ট অ্যাডভার্স কারেন্সি মুভমেন্ট যেটা ফিউচারে হতে পারে সেই রিস্ক থেকে প্রোটেক্ট করে বিজনেসকে। এখানে এক্সাম্পল হিসেবে উল্লেখ করা হয়েছে, আমরা অত ডিটেলসে গেলাম না। এর আরেকটা বিষয় রয়েছে অপশন কন্ট্রাক্ট। এক্ষেত্রেও ব্যাংক অপশন কন্ট্রাক্ট অফার করছে। এটা আসলে গিভিং বিজনেস রাইট, এটা কিন্তু অব্লিগেশন নয়। বাই অথবা সেল কারেন্সির ক্ষেত্রে হবে প্রিডিটারমেন্ট এক্সচেঞ্জ রেট একটা স্পেসিফিক টাইম ফ্রেমের ভিতরে। কারেন্সি অপশন, এটা হচ্ছে কারেন্সি অপশন টু বাই এন্ড সেল কারেন্সি পেয়ার একটা প্রি স্পেসিফাইড প্রাইস, আর সেটাকে বলা হয় স্ট্রাইক প্রাইস। আর একটা রয়েছে সোয়াপ। ব্যাংক কারেন্সি সোয়াপ করতে ব্যবস্থা করে, যেটা ইনভলভ হচ্ছে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পেমেন্টটা একটা কারেন্সিতে যাবে, এক কারেন্সি থেকে আর এক কারেন্সিতে। এটা বিজনেসে হেল্প করে লং টার্ম কারেন্সি এক্সপোজারের ক্ষেত্রে। এখানে কাউন্টার পার্টি এ বি এর মাঝে ক্রস কারেন্সি সোয়াপ হতে পারে, যেখানে বোথ পার্টি বেনিফিটেড হয়। সোয়াপ সম্পর্কে আমরা ডিটেলস জানবো অন্য চ্যাপ্টারে। ফরেন কারেন্সি রিস্ক মিটিগেট করা, ব্যাংক বিভিন্নভাবে অ্যাডভাইজরি সার্ভিস দেয় রিস্ক ম্যানেজমেন্ট সলিউশনের জন্য, যাতে ব্যাংকের সেই অ্যাডভাইস গুলি এর মাধ্যমে বিজনেস এন্টিটি তার অ্যাসেট ম্যানেজ করা, বিভিন্ন রকমের যে রিস্ক অ্যাসোসিয়েটেড রয়েছে
ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে সেগুলি আইডেন্টিফাই করা, অ্যাসেস করা, যের মধ্যে যুক্ত আছে ফরেন এক্সচেঞ্জ রিস্ক, ক্রেডিট রিস্ক, পলিটিক্যাল রিস্ক, ইকোনমিক রিস্ক, বিভিন্ন কান্ট্রিতে একাগ্র সেগুলি অ্যাসেস করা এবং রিস্ক ম্যানেজ করার পদক্ষেপ গ্রহণ করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যাংকগুলি। ট্রেড ইনফরমেশন এবং রিসার্চের মাধ্যমে ব্যাংক বিভিন্ন রকম ইনসাইডার রিসার্চ রিপোর্ট, ট্রেড রিলেটেড ইনফরমেশন সেগুলি বিজনেসকে প্রোভাইড করছে, যেন গ্লোবাল মার্কেট ট্রেন্ড বুঝে, কারেন্সি মুভমেন্টকে বুঝে, রেগুলেটরি যে চেঞ্জ আসছে বা আসতে পারে সেগুলি কিছু ক্ষেত্রে প্রেডিক্ট করে ইন্টারন্যাশনাল ট্রেডে ভূমিকা রাখার উদ্দেশ্যে ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করে রিস্ক মিটিগেট করা এবং সঠিকভাবে ইন্টারন্যাশনাল বিজনেসে পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ব্যাংকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা ওভারঅল বিজনেস ইন্ডাস্ট্রি উপকৃত হচ্ছে। তাই আমরা বলতে পারি যে ফরেন এক্সচেঞ্জ এন্ড ট্রেড সার্ভিস এটা আসলে এক ধরনের ক্রুশিয়াল, এটা ফ্যাসিলিটেট করছে ক্রস বর্ডার কমার্স, মিনিমাইজ করছে কারেন্সি রিলেটেড রিস্ক এন্ড এনশিওর করছে স্মুথ ইন্টারন্যাশনাল ট্রানজাকশন। তাই এই সার্ভিস বিজনেসকে হেল্প করছে কমপ্লেক্স গ্লোবাল ট্রেডে অপটিমাইজ ক্যাশ ফ্লো ম্যানেজে সহায়তা করছে, রেগুলেটরি রিকোয়ারমেন্ট, রেগুলেটরি কমপ্লায়েন্স, মার্কেট ডায়নামিক্সের সাথে লিংক হয়ে অথবা অ্যালাইন হয়ে বিজনেস গোলকে অ্যাচিভ করার উদ্দেশ্যে কাজ করার জন্য সহায়ক ভূমিকা পালন করতে সহায়তা করছে। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ এন্ড ট্রেড সার্ভিস যে ব্যাংক প্রোভাইড করছে সেগুলি। এই চ্যাপ্টার রিলেটেড আমাদের কিছু কোশ্চেন রয়েছে, যে ধরনের কোশ্চেন গুলি প্রিভিয়াস ব্যাংকিং ডিপ্লোমায় এসেছে এবং সামনে যা আসতে পারে সেই রকম। যেমন এজ এ ব্যাংকার, ডু ইউ নো হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড? আপনি একজন ব্যাংকার হিসেবে আপনি কি জানেন যে ইন্টারন্যাশনাল ট্রেডটা কি এবং এই ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে কোর পার্টি কারা কারা জড়িত? এটার আনসার হচ্ছে এরকম সিম্পল। আমরা যদি একটা চিত্রের কথা চিন্তা করি, দুইটা কান্ট্রির ভিতরে ট্রেড হতে পারে, কান্ট্রি এক্স, কান্ট্রি ওয়াই। এখানে অবশ্যই এক কান্ট্রি ইম্পোর্টার আর এক কান্ট্রি এক্সপোর্টার। তো সেই ইন্টারন্যাশনাল ট্রেড রেফার্স করছে এক্সচেঞ্জ কি, গুডস, সার্ভিস এবং ক্যাপিটাল ক্রস ইন্টারন্যাশনাল বর্ডার। এবং যে আইটেম অথবা জিনিস এক দেশে নাই অন্য দেশে আসে, যে দেশে নেই সে দেশে সেটাকে ইম্পোর্ট করছে, যে দেশে রয়েছে সে এক্সপোর্ট করছে এবং সেটা সহায়ক করছে ব্যাংক। এই ইন্টারন্যাশনাল ট্রেডে ইনক্লুড হচ্ছে এক্সচেঞ্জ অফ গুডস, ট্রেড সার্ভিস, ক্রস বর্ডার ক্যাপিটাল ফ্লো, গ্লোবাল সাপ্লাই চেইন, ট্রেড পলিসি এন্ড রেগুলেশন, ব্যালেন্স অফ ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন ভূমিকা রাখছে এবং গুডস এক্সচেঞ্জের মাধ্যমে এক কান্ট্রি থেকে আর এক কান্ট্রি, ট্রেড সার্ভিসের মাধ্যমে, ক্রস বর্ডার ক্যাপিটাল ফ্লো এর মাধ্যমে, গ্লোবালি সাপ্লাই চেইন এর মাধ্যমে, ট্রেড পলিসি এন্ড রেগুলেশন কমপ্লায়েন্স এর মাধ্যমে ব্যালেন্স অফ ট্রেড ম্যানেজ করা এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সহায়তায় ইন্টারন্যাশনাল ট্রেড যে ভূমিকা রাখছে ওয়ার্ল্ড ওয়াইড। তাই ইন্টারন্যাশনাল ট্রেড বিভিন্ন কান্ট্রিকে স্পেশালাইজড প্রোডাকশন অথবা গুডস বা সার্ভিসের জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যে রয়েছে সেই ক্ষেত্রে সেই উপযোগিতা ব্যবহার করে ইকোনমিক ওয়েলফেয়ার নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং এই কাজগুলি করে থাকে। সেই কম্পিটিশনে ইনোভেশন, টেকনোলজিক্যাল ট্রান্সফার এবং অন্যান্য যে অপরচুনিটিস আছে, যে ইকোনমিক গ্রোথ এর ক্ষেত্রে জব ক্রিয়েশন এবং হায়ার স্ট্যান্ডার্ড লিভিং বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করছে আসলে ইন্টারন্যাশনাল বিজনেস। এবং আমরা যদি দেখি কোর পার্টি ইন্টারন্যাশনাল ট্রেডে কারা রয়েছে, একদিকে চিন্তা করলে বায়ার আছে, সেলার আছে, ম্যানুফ্যাকচারার আছে, ক্যারিয়ার আছে, ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, গভর্নমেন্ট এবং ট্রেড অর্গানাইজেশন। সেক্ষেত্রে এই যে বায়ার, সে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদেরকে বায়ার সেলারের ভিতরে এক্সপোর্টার ইম্পোর্টারের বিষয়গুলি থাকে যায় এবং যেখানে গভর্নমেন্ট করছে একটা দেশের ক্ষেত্রে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হেল্প করছে, ফ্রেট ফরওয়ার্ড বা লজিস্টিক প্রোভাইডারও এখানে কাজ করছে, কাস্টমস অথরিটি রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ট্রেড বডি রয়েছে। এক্সপোর্টার সেখানে কি করছে, যে সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, কোম্পানি হতে পারে, ম্যানুফ্যাকচারিং হতে পারে, সে তার গুডস অথবা
অথবা সার্ভিসটা এক্সপোর্ট করছে কার কাছে? ইম্পোর্টারের কাছে। আর ইম্পোর্টার সে সেটা ইম্পোর্ট করছে থ্রু দা এক্সপোর্টার, কোম্পানি হতে পারে, বিজনেস হতে পারে। গভর্নমেন্ট এখানে ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডে ভূমিকা রাখছে যেন এক্সপোর্টার ইম্পোর্টারের সেই এক্সিকিউশন হতে যে বাধাগুলি থাকে সেগুলি সমাধানের জন্য ট্রেড বডির মাধ্যমে কাজ করছে, এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এখানে বিভিন্নভাবে তার সার্ভিস প্রোভাইড করছে, ফাইন্যান্সিয়ালি হেল্প করছে এবং ক্রস বর্ডার অ্যাক্টিভিটিতে সহায়ক ভূমিকা পালন করছে। ফ্রেট ফরওয়ার্ড এবং লজিস্টিক প্রোভাইডাররা সাপ্লাই চেইন ম্যানেজ থেকে শুরু করে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেখানে কাস্টমস অথরিটি একটা দেশের যেটা আসলে গভর্নমেন্ট এজেন্সি, সেও সহায়তা করছে এই প্রসেসে। এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তার রুলস রেগুলেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করার জন্য যে নির্দেশনা প্রেরণ করছে অথবা যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাগুলো মেনে চলে একটা অর্গানাইজেশন সুন্দরভাবে তার ইন্টারন্যাশনাল ট্রেড কিন্তু ম্যানেজ করতে পারে। তাই আমরা কোর পার্টি হিসেবে বলতে পারি এরা একত্রে মিলে এক্সচেঞ্জ করা হচ্ছে গুডস, সার্ভিস, ক্যাপিটাল ক্রস দ্য বর্ডার, এবং প্রত্যেকটা পার্টি স্পেসিফিক তার নিজস্ব কিছু রোলস এবং রেসপন্সিবিলিটি রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেডে। আর একটা কোশ্চেন যদি দেখি আমরা, হাউ ব্যালেন্স অফ পেমেন্ট এবং ব্যালেন্স অফ ট্রেড আর ডিফারেন্ট। এই যে ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্টে ডিফারেন্টটা কি? ক্যান ব্যালেন্স অফ ট্রেড অফ এ কান্ট্রি বি পজিটিভ অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট অফ দ্য সেম কান্ট্রি ইজ নেগেটিভ? আমরা এর আনসার হিসেবে যদি দেখি, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ব্যালেন্স অফ ট্রেড এই দুইটা ডিফারেন্স হচ্ছে, ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে, ব্যালেন্স অফ পেমেন্ট সেটা হচ্ছে is a type of a statement that record all of the country's economic transaction over a given period. আর ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে, এটা হচ্ছে স্টেটমেন্ট যার মাধ্যমে রেকর্ড করা হয় একটা ন্যাশনের এক্সপোর্ট এবং ইম্পোর্ট অফ গুডস অফ আদার কান্ট্রি ওভার এ গিভেন পিরিয়ড। একটা হচ্ছে পেমেন্টের বিষয়, একটা হচ্ছে ওভারঅল ট্রেড। এখানে আমরা এই স্পেসিফিকলি এটাকে আলাদা করা হয়েছে। ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ রেকর্ড of all economic transaction during the specific period. Overall যে তার comprehensive recordটা এখানে ইনক্লুড করছে not only trade of goods and service but also transaction related capital flow, investment and transfer সবকিছু। আর ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে, এটা রেফার করছে টু ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ এ কান্ট্রিজ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস এন্ড সার্ভিস ওভার এ গিভেন। মানে এই যে ইম্পোর্ট এক্সপোর্টের যে ডিফারেন্সটা ভ্যালুতে, সেটা ব্যালেন্স অফ ট্রেড এর মাধ্যমে বা এই স্টেটমেন্টের মাধ্যমে জানা যায়। ব্যালেন্স অফ পেমেন্টের স্কোপ কিন্তু অনেক বড়, সে ক্যাপচার করে ইকোনমিক ট্রানজাকশন ইনক্লুডিং ট্রেড ইন গুডস এন্ড সার্ভিস, ইনকাম ফ্লো, ক্যাপিটাল ফ্লো, আমরা যে দেখি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সবগুলি এখানে চলে আসে। এন্ড অন্যান্য যে ট্রান্সফার গুলি আছে ফরেন এবং রিমিটেন্স, সব ব্যালেন্স অফ ট্রেড এর সাথে যুক্ত। কিন্তু ব্যালেন্স অফ ট্রেড সেটা ফোকাস করে ট্রেড অফ গুডস এন্ড সার্ভিস বিটুইন কান্ট্রিজ, মেজারিং দ্য ডিফারেন্স বিটুইন ভ্যালু অফ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট। ব্যালেন্স অফ পেমেন্টের কম্পোনেন্ট কিন্তু অনেক। আমরা দেখলাম যে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সব, সেখানে ব্যালেন্স অফ ট্রেড থেকে সমস্ত ট্রানজাকশন গুলি এখানে আসবে। কিন্তু ব্যালেন্স অফ ট্রেড সে হচ্ছে, এটা একটা সাবসেট কারেন্ট অ্যাকাউন্টের। যেন ব্যালেন্স অফ পেমেন্টের আমরা জানি যে ব্যালেন্স অফ ট্রেড সেটা একটা সাবসেট অফ কারেন্ট অ্যাকাউন্ট, এখানে ব্যালেন্স অফ পেমেন্টের। এটা ইনক্লুড করে অনলি দ্য ভ্যালু অফ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ গুডস এন্ড সার্ভিস। ব্যালেন্স অফ পেমেন্টের পারপাস হচ্ছে, এটা প্রোভাইড করছে কম্প্রিহেন্সিভ ভিউ একটা দেশের ইকোনমিক ট্রানজাকশন, এর মাধ্যমে একটা দেশের ওভারঅল ইকোনমিক হেলথ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল পজিশন এবং সাস্টেইনেবিলিটি এর এক্সটার্নাল সেক্টরের সাথে সেটা জানা যায়, এবং সেটার উদ্দেশ্যে এটা করা হয়। আর ব্যালেন্স অফ ট্রেড সেটা ফোকাস করে প্রাইমারিলি ট্রেড ব্যালেন্স, মেজার করে ডিফারেন্স ভ্যালু অফ এক্সপোর্ট এন্ড ইম্পোর্টস, এর মাধ্যমে একটা কান্ট্রির ট্রেডের যে পারফরমেন্স, কম্পিটিটিভনেস, পোটেনশিয়াল ইম্প্যাক্ট এই কারেন্সি এক্সচেঞ্জ রেটে সেটা ইভ্যালুয়েট করতে সহায়তা করে, এবং এই পারপাজই ব্যালেন্স অফ রেট মেজারমেন্ট করা হয়। সামার হিসেবে আমরা বলতে পারি ব্যালেন্স অফ ট্রেড সেটা সাবসেট হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, এবং ব্যালেন্স অফ
পেমেন্ট সেটা প্রোভাইড করছে ব্রডার ভিউ একটা কান্ট্রির আর্থিক অর্থনৈতিক ট্রানজাকশন গুলি এবং ইনক্লুড করতেছে ট্রেড গুড অ্যান্ড সার্ভিস, অন্যান্য ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সবকিছু। এই ব্যালেন্স অফ পেমেন্টের প্রধানত দুইটা কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে এক্সপোর্ট ইম্পোর্ট গুডস সেটা আসবে, এক্সপোর্ট ইম্পোর্ট সার্ভিস সেটা আসবে, আনলিমিটেড যে ট্রান্সফার সেটা আসবে, ইনকাম রিসিভ এবং পেমেন্ট সেটাও এটার সাথে যুক্ত। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্রোয়িংস এবং ল্যান্ডিং সেটা থাকে, ইনভেস্টমেন্ট থাকে এবং চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা হবে সেটা এখানে। সো ব্যালেন্স অফ পেমেন্ট অফার করছে মোর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং একটা দেশের ওভারঅল ইকোনমিক পজিশন এন্ড ইটস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিলেশনস। তাহলে দুইটার পার্থক্যটা আমরা দেখো, অনেক অনেক বড় হয়ে গেছে, সেটা মার্কস এর উপর ডিপেন্ড করে। যখন একটা কোশ্চেন মার্ক 12 হবে তখন আপনাকে কিন্তু এরকম বেশি লিখতে হবে, যদি 5 হয় পার্শিয়াল তখন ছোট করে নিয়ে আসতে হবে। এই কোশ্চেনের পার্ট ছিল ক্যান ব্যালেন্স অফ ট্রেড অফ এ কান্ট্রি বি পজিটিভ এন্ড ব্যালেন্স অফ পেমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেগেটিভ? এটা হতে পারে কিনা? আনসার এক কথা ইয়েস, হতে পারে। It is possible for the balance of trade of a country be positive while the balance of payment of the country, same country, is negative. এটা কিভাবে সম্ভব হয়? যেমন আমরা যদি বলি যে পজিটিভ ব্যালেন্স অফ ট্রেড বাট নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট। সো এ পজিটিভ ব্যালেন্স অফ trade means that the value of the country's export of goods and service exceed the value of its import. মানে ইম্পোর্টের চেয়ে যদি এক্সপোর্ট বেশি হয় ভ্যালুতে, তখন ব্যালেন্স অফ ট্রেড পজিটিভ হবে। এটা ইন্ডিকেট করছে ট্রেডের সারপ্লাস। কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট সেটা কিন্তু কেবলমাত্র ব্যালেন্স অফ ট্রেডকে ইনক্লুড করছে না, আরো ইনক্লুড করছে ইকোনমিক ট্রানজাকশন, যেমন ইনকাম ফ্লো, ক্যাপিটাল ফ্লো এবং ট্রান্সফার। এই সবগুলি এখানে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টে অ্যাড হচ্ছে। যদি নেট ইনকাম অ্যাব্রোড থেকে এবং ক্যাপিটাল ইনফ্লো এবং অন্যান্য ট্রানজাকশন গুলা যেমন ফরেন এইড আসা, রিমিটেন্স আসা, এগুলি যদি পজিটিভলি বেশি হয় বা ট্রেড সারপ্লাস হয়, তাহলে ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ হবে। কেননা ব্যালেন্স অফ ট্রেড একটা পার্ট হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। তো এই ক্ষেত্রে ব্যালেন্স অফ ট্রেড পজিটিভ হলেও একটা কান্ট্রির ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ হতে পারে। ব্যালেন্স অফ পেমেন্টে কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে? ব্যালেন্স অফ পেমেন্টে সেটা ইনফ্লুয়েন্স করে বিভিন্ন রকম ফ্যাক্টর। যেমন আমরা বলতে পারি একটা দেশের যদি সিগনিফিক্যান্ট আউটফ্লো হয় ক্যাপিটালে ফরেন ইনভেস্টমেন্ট অথবা ডেট রিপেমেন্টের জন্য, সেই ক্ষেত্রে ইট ক্যান বি কন্ট্রিবিউটেড টু নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট। সিমিলারলি ওই কান্ট্রির যদি রিসিভ হয় সাবসিকুয়েন্টলি বেশি পরিমাণ ফরেন এইড বা রিমিটেন্স, তাহলে পার্শিয়ালি সে নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট অফসেট করতে পারে, তবে রিভার্স হতে পারে। ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এখানে ইনফ্লুয়েন্স করে অথবা ফ্যাক্টর হিসেবে কাজ করে। ব্যালেন্স অফ পেমেন্ট ইনক্লুড করছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, এই দুইটা, যেটা আমরা এখানে দেখেছি। ব্যালেন্স অফ পেমেন্ট এই দুইটা অ্যাকাউন্ট হোল্ড করছে। দুইটার কম্পোনেন্ট গুলি কি আমরা এখানে দেখেছি। সেই হিসেবে ক্যাপিটাল ফ্লো রেকর্ড করে ইনভেস্টমেন্ট এবং ট্রান্সফার কে এবং ক্যাপিটাল ফ্লো কে। ফ্লাকচুয়েশন যদি হয় এই অ্যাকাউন্টে, তাহলে ইম্প্যাক্ট করে ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টে। একটা কান্ট্রি যদি সিগনিফিকেন্ট ক্যাপিটাল আউটফ্লো হয় তার বেশি পরিমাণ ডেট পেমেন্টের রিপেমেন্টের উদ্দেশ্যে, এবং সেখানে কন্ট্রিবিউট করে নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট। যেখানে ব্যালেন্স অফ ট্রেড পজিটিভ থাকলেও ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ হতে পারে যদি তার ক্যাপিটাল আউটফ্লো বেশি পরিমাণ হয়। ইভেন ডেট রিপেমেন্ট করতে গিয়েও হায়ার লেভেল যদি টাচ করতে হয়, তাহলে ওই ক্ষেত্রে ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ হতে পারে। তাই বলতে পারি ব্যালেন্স অফ ট্রেড মেজার করে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের গুডস এবং সার্ভিসের ডিফারেন্স, আর ব্যালেন্স অফ পেমেন্ট সে কনসিডার করে ব্রডার রেঞ্জ। ব্রডার রেঞ্জ বলতে ইকোনমিক ট্রানজাকশন, অন্যান্য সবকিছু। তাই বলা যায় ইট ইজ পসিবল ফর এ কান্ট্রি টু হ্যাভ এ পজিটিভ ব্যালেন্স অফ ট্রেড সারপ্লাস while simultaneously having a negative balance of payment if their factors such as inflow, capital flow and transfer contribute to an overall deficit in the balance of payments. সেভাবে আমরা আনসার করতে পারি।
আরেকটা আমরা দেখছি, what are the component of current account? Define the component of capital account. 5 মার্কস এর হতে পারে। কম্পোনেন্ট অ্যাকাউন্ট অফ কারেন্ট অ্যাকাউন্টে আমরা দেখি, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, এই যে কারেন্ট অ্যাকাউন্ট তার কম্পোনেন্ট কি, এই কয়েকটা মনে রাখলেই হবে এবং একটা চিত্র দিয়ে আমরা এটা আনসার করতে পারবো। কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু আসলে কারেন্ট অ্যাকাউন্টটা ব্যালেন্স অফ পেমেন্টের একটা অংশ, যে ইনক্লুড করছে ট্রেড অফ গুডস, ট্রেড অফ সার্ভিস, ইনকাম ফ্লো, কারেন্ট ট্রান্সফার ইত্যাদি। সো কারেন্ট অ্যাকাউন্ট এভাবে ট্রেড ইন গুডস মানে এক্সপোর্ট অফ গুডস, ইম্পোর্ট অফ গুডস, সেখানে এই দুটো ট্রেড হচ্ছে সেখানে আসছে। যে ট্রেড ইন সার্ভিস, নেট ফ্যাক্টর গুডস, যা ইনক্লুড করছে নেট ইনকাম ফ্রম কম্পেনসেশন অফ এমপ্লয়ি, নেট ইনভেস্টমেন্ট ইনকাম, এবং নেট নন ফ্যাক্টর ইনকাম হচ্ছে আদার্স থিং, ব্যাংকিং, শিপিং, ট্যুরিজম, সফটওয়্যার, রিচার্জ এটসেট্রা, এবং ট্রান্সফার পেমেন্ট, গিফট, রিমিটেন্স, গ্রান্ট ইত্যাদি। এই সবগুলি কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট গুলির সামারি, যেমন ট্রেড ইন গুডস, ট্রেড ইন সার্ভিস, ইনকাম ফ্লো, কারেন্ট ট্রান্সফার, এগুলি ওভারঅল ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্টে থাকে। এটা রিপ্রেজেন্ট করছে নেট ফ্লো অফ গুডস, সার্ভিস, ইনকাম ট্রান্সফার বিটুইন এ কান্ট্রি এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং দ্য স্পেসিফিক পিরিয়ড। এই কারেন্ট অ্যাকাউন্ট এটা কেবলমাত্র একটা পার্ট হচ্ছে ব্রোডারের ব্যালেন্স অফ পেমেন্ট, যে অলসো ইনক্লুড কিন্তু করছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ পেমেন্টে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, সার্ভিস অ্যাকাউন্ট এটসেট্রা। ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু প্রোভাইড করে কম্প্রিহেন্সিভ রেকর্ড একটা কান্ট্রির ইকোনমিক ট্রানজাকশন, যা আমরা উপরে দেখেছি। সাথে সাথে যদি আরেকটা পার্ট আমরা দেখি, কম্পোনেন্ট অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটাও কিন্তু আমরা এই চিত্রে শর্টলি দেখেছি। ক্যাপিটাল অ্যাকাউন্টের কম্পোনেন্ট কি কি আছে? ক্যাপিটাল অ্যাকাউন্টের কম্পোনেন্ট হিসেবে আমরা দেখতে পারি যে ক্যাপিটাল ট্রান্সফার, এইটা একটা কম্পোনেন্ট। দেন হচ্ছে ডেট ফরগিভনেস, সেটাও কম্পোনেন্ট। নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট সামারি, সেটাও। ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রান্সফার, সেটাও কম্পোনেন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে এভাবে আমরা দেখতে পারি যে ইনভেস্টমেন্ট, লোন, এনআরভি অ্যাকাউন্ট যেটা রয়েছে সেগুলি আসবে, যেমন ইনভেস্টমেন্ট এফডিএ আছে, অন্যান্য সারপ্লাস গুলি যেটা রয়েছে, দুটো ডিফারেন্স। লোনের ক্ষেত্রে সেভিংস লোন, কমার্শিয়াল লোন, যে সারপ্লাস থাকবে। দেন হলো এনআরবি অ্যাকাউন্টে রিমিটেন্স, ডোনেশন, গিফট ইত্যাদি আসবে। এই ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপচার করে ট্রানজাকশন রিলেটেড যে চেঞ্জ গুলি হয় ওনারশিপ, অ্যাসেট অথবা লাইবিলিটি, এবং অ্যাসেট এবং লাইবিলিটির ভিতরে। কিন্তু এটা ডাইরেক্টলি ইনভলভ ইকোনমিতে অ্যাক্টিভিটির সাথে ইনকাম জেনারেট না করলেও এটা যুক্ত থাকে। ক্যাপিটাল অ্যাকাউন্ট সেখানে কারেন্ট অ্যাকাউন্ট, ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টের অংশ, যা প্রোভাইড করে কম্প্রিহেন্সিভ রেকর্ড একটা দেশের অর্থনৈতিক ট্রানজাকশন গুলি সমষ্টিকে। আরেকটা কোশ্চেন যদি আনসার ডেমো হিসেবে দেখি, মনে করেন এটা 8 মার্কসের হতে পারে। হোয়াট আর দ্য কি ফাংশনাল এরিয়া অফ ইন্টারন্যাশনাল ব্যাংক? ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর কি ফাংশনাল এরিয়া কি? হোয়াট ইজ দ্য রোল অফ ব্যাংকস ইন ইন্টারন্যাশনাল ট্রেড? ব্যাংকের রোল কি ইন্টারন্যাশনাল ট্রেড? সুন্দর কোশ্চেন। আনসার কিন্তু এভাবে আমরা লিখতে পারি। দ্য কি ফাংশনাল এরিয়া অফ ইন্টারন্যাশনাল ব্যাংকিং ইনক্লুড করতেছে, এটা কিন্তু অন্যভাবে আসতে পারে, রিসোর্স ফর ইন্টারন্যাশনাল ব্যাংক। কি ফাংশনাল এরিয়া হচ্ছে লো মার্জিনাল কস্ট, নলেজ অ্যাডভান্টেজ, ফোন ন্যাশন ইনফরমেশন সার্ভিস, প্রেস্টিজ, রেগুলেশন অ্যাডভান্টেজ, ট্রানজাকশন কস্ট, গ্রোথ, রিস্ক রিডাকশন ইত্যাদিগুলি। প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা যদি দেখি, লো মার্জিনাল কস্টের ক্ষেত্রে marginal and marketing knowledge develop at home can be used broad with low marginal cost. এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর একটা গুরুত্বপূর্ণ ফাংশন, এবং ফরেন ব্যাংক সাবসিডিয়ারি ক্যান ড্র টু দ্য প্যারেন্ট ব্যাংক নলেজ অফ পার্সোনাল and credit investigation for use in that foreign market. So এটা একটা functional area. The local firm in a foreign market may be able to obtain more complete information on trade and financial markets in the multinational banks, home nation that is obtained from foreign domestic banks. The very large multinational banks have high prestige, which can be attractive to new clients. The multinational banks are often not subject to the same regulation as domestic banks, so get the regulatory advantages. Multinational bank may be able to circumvent government currency control
So transaction cost can be reduced. Foreign market may offer opportunities to grow not found domestically. So business growth can be possible through that. Greater stability of earnings due to diversification. That's why risk reduction can be possible. So all are the key functional areas of international banking. It also gives the cross-border payment service, international banking এর মাধ্যমে ট্রেড ফাইন্যান্সিং করা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে, ফরেন এক্সচেঞ্জ সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে ব্যাংকের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ল্যান্ডিং করা সম্ভব হচ্ছে, এঙ্গেজ হচ্ছে ব্যাংকগুলি ল্যান্ডিং এ, গ্লোবাল ট্রেজারি সার্ভিস ম্যানেজমেন্ট করা হচ্ছে এবং সেইভাবে রিস্ক মিটিগেট করে রিস্ক ম্যানেজ করে গ্লোবাল ট্রেড সার্ভিস দিচ্ছে। ইন্টারন্যাশনাল ওয়েলথ ম্যানেজমেন্ট করা যাচ্ছে এই ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে। ইন্টারন্যাশনালি ব্যাংক করসপন্ডিং ব্যাংকিং হিসেবে ইন্টারন্যাশনালি কাজ করছে বিজনেস ট্রেডের ক্ষেত্রে। কমপ্লায়েন্স এন্ড রেগুলেটরি সার্ভিস ম্যানেজ করার সুবিধা হচ্ছে এল সেফটি এবং কেওয়াইসি ম্যানেজ করার জন্য। এই ধরনের ফাংশনাল এরিয়াগুলি কালেক্টিভলি সাপোর্ট করতেছে ইন্টারন্যাশনাল ব্যাংকিং অপারেশনে এবং এনাবেল করছে ব্যাংকে তার ফাইন্যান্সিয়াল নিড, যেমন ইন্ডিভিজুয়াল, করসপন্ড, গভর্নমেন্টস, এইগুলিকে ক্রস বর্ডার ট্রানজেকশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাক্টিভিটিতে ব্যাংক তার ফাংশনাল অ্যাক্টিভিটির মাধ্যমে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর যে সেকেন্ড পার্টটা, দ্য রোল অফ ব্যাংকস ইন ইন্টারন্যাশনাল ট্রেড, সেটা যদি দেখি অনেক ধরনের রোল রয়েছে। যেমন একটা ইন্টারন্যাশনাল ট্রেডে কি করে, ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা দেখি